শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, জাফরনগর রঘুনাথ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ পরিমাপ নিয়ে। পরিমাপের বিভিন্ন দিক, গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা পরবর্তী একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। বোর্ডে খেয়াল করো, আমি দুটি চিত্র এঁকেছি, আঁকার চেষ্টা করেছি, খুব বেশি সুন্দর করে আঁকা হয়নি। প্রথম চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি ইটের ছবি। দ্বিতীয় চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি মাছ, ছোট মাছ। এই দুটি বস্তুর মধ্যে কি কোনো মিল রয়েছে? দুটি বস্তুর মধ্যে মিল নেই, বরঞ্চ অমিল রয়েছে, অনেকগুলো পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে? যেমন এটা হচ্ছে ইট, ইট ইট আমরা জানি ইটের কোনো জীবন নেই। এটা হচ্ছে মাছ, মাছের জীবন আছে। মাছ ছোট থেকে বড় হয়, মাছ বংশ বৃদ্ধি করে, মাছ নড়াচড়া করতে পারে, শ্বাস প্রশ্বাস ফেলতে পারে। অপরদিকে আমরা যদি ইটের ক্ষেত্রে কল্পনা করি, ইট কিন্তু সেটা পারে না। তার মানে মাছের জীবন আছে, ইটের জীবন নেই। আজকে মূলত আমরা সেই জীবন বা জীব নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জীব জগৎ নিয়ে আলোচনা করব। আজকে জীব জগৎ নিয়ে আলোচনা করব। তো জীব জগৎ কাকে বলে আমরা একটু জেনে নিই। জীব জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেখানে পৃথিবীর সকল ধরনের জীব অবস্থান করছে বা জীবগুলো রয়েছে। এই জগতে, জীব জগতে শুধুমাত্র জীবদেরকে নিয়ে আলোচনা করা হয়, গবেষণা করা হয়, বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, আজকে আমরা জীব জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। জীব জগতের প্রথম আমরা জীবের সংজ্ঞাটা বলে নিই। যদি আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম, ছোট ক্লাসে, জীব কাকে বলে, জড় কাকে বলে। জীব হচ্ছে এমন কিছু প্রাণী বা বস্তু যাদের জীবন রয়েছে, যাদের আরো কতগুলো বৈশিষ্ট্য একত্র রয়েছে। যেমন তাদের জীবন রয়েছে, তারা ছোট থেকে বড় হতে পারে, তারা চলাফেরা করতে পারে, তারা শ্বাস প্রশ্বাস ফেলতে পারে, তারা তাদের অনুভূতি ক্ষমতা রয়েছে। হ্যাঁ, এই ধরনের বৈশিষ্ট্যগুলো যাদের রয়েছে তাদেরকে আমরা জীব বলে থাকি। তো জীবের মধ্যে অনেক রকম জীব রয়েছে পৃথিবীতে। এই অনেক রকম জীবকে বা তাদের এই পার্থক্যের কারণে জীবদেরকে মূলত 5টি ভাগে ভাগ করেছে। অর্থাৎ জীব জগৎকে আমরা সহজে চেনার জন্য, জানার জন্য জীবকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার, মার্গুলিস এবং হুইটেকার, এই দুইজন বিজ্ঞানী, মার্গুলিস এবং হুইটেকার, এই দুইজন বিজ্ঞানী 1978 সালে জীব জগৎকে 5টি ভাগে ভাগ করেছে। মার্গুলিস এবং হুইটেকার 1978 সালে কয়টি ভাগে ভাগ করেছে? 5টি ভাগে ভাগ করেছে। 1, মনেরা, 2, প্রোটিস্টা, 3, ফাঞ্জাই, 4, প্ল্যান্টি, 5, অ্যানিমেলিয়া।
আছে? তাহলে পৃথিবীর জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। এক, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই 5 ভাগে ভাগ করা হয়েছে মূলত তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। সবাই জীব, বাট তাদের মধ্যে কিছু আচরণগত, স্বভাবগত, বাসস্থান, আকার, আকৃতি, খাদ্যাভ্যাস এই সকলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই কারণে তাদেরকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা এবার জানবো প্রত্যেকটি ভাগের আলাদা করে বৈশিষ্ট্যগুলো বা কেমন হয়ে থাকে। আমরা যদি প্রথমে মনেরা সম্পর্কে জানতে চাই, মুছে নিচ্ছি উপর দিকে। মনেরা এই মনেরা রাজ্যে কোন ধরনের প্রাণীগুলো থাকবে বা কোন ধরনের জীবগুলো থাকবে? হ্যাঁ, মনেরা রাজ্যে যে জীবগুলো রয়েছে তারা মূলত এককোষী, অর্থাৎ তাদের শরীরে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। তাদের শরীরে একটি মাত্র কোষ রয়েছে। তাহলে যে সকল জীবের শরীরে একটি মাত্র কোষ রয়েছে তাদেরকে বলা হয় এককোষী প্রাণী। তো মনেরা রাজ্যে যে সকল প্রাণী বা জীব রয়েছে তারা সকলেই এককোষী বা এককোষী। তাহলে মনেরা হলো এককোষী জীবের পর্ব বা শ্রেণী। আচ্ছা, তারা এককোষী এবং তাদের খুবই ক্ষুদ্র, আণুবীক্ষণিক, অর্থাৎ তাদেরকে দেখার জন্য অনেকক্ষণ দরকার হয়। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম? এরা এককোষী, এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। তারা আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক বলতে বোঝায় ওরা খুবই ছোট এবং ওদেরকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র দরকার হয়। আণুবীক্ষণিক। ঠিক আছে? তারপর তাদের সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস নেই। এই তিনটা হচ্ছে তাদের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে? এই তিনটা বৈশিষ্ট্যের কারণে তাদেরকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়টা বৈশিষ্ট্য বলে আমরা? তিনটা। এই তিনটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আমরা যদি অ্যানালাইজ করি সেক্ষেত্রে আরো কিছু নতুন বৈশিষ্ট্য পেতে পারি। তাই এককোষী বলতে জীবের দেহে একটি মাত্র কোষ থাকবে। আণুবীক্ষণিক বলতে বোঝানো হচ্ছে তারা অতি ক্ষুদ্র, তাদেরকে দেখার জন্য অবশ্যই অণুবীক্ষণ যন্ত্র দরকার হয়, অন্যথা তাদের দেখা সম্ভব নয়। তৃতীয়ত আমরা বলেছি সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝায় তাদের শরীরে হয়তোবা নিউক্লিয়াস আছে, কখনো কখনো নিউক্লিয়াস থাকতে পারে, কখনো নাও থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে সেটা সুগঠিত নয়। তার মানে হচ্ছে নিউক্লিয়াসের যে অংশগুলো রয়েছে, আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, সাইটোপ্লাজম থাকে, হ্যাঁ, এরকম বিভিন্ন অঙ্গাণু থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। এই সকল অঙ্গাণুগুলো থাকে না। হয়তো নিউক্লিয়ার মেমব্রেন নেই, অথবা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস নেই, এরকম কোনো না কোনো অংশ কি থাকবে? শর্ট থাকবে বা কম থাকবে। তাদেরকে মূলত বলা হয় সুগঠিত নিউক্লিয়াস নেই। আমরা যদি একটা উদাহরণ বলতে চাই, খুব সহজেই বলতে পারি রাইজোবিয়াম। এটা আমরা সমুদ্রে পেয়ে থাকি, ঠিক আমরা খালি চোখে দেখতে পাই না। রাইজোবিয়াম। ঠিক আছে? তাহলে আমরা মনের রাজ্য আলোচনা করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় যে রাজ্য আছে বা দ্বিতীয় যে ভাগ আছে 2 নম্বর, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দ্বিতীয়ত আমরা কি বলেছিলাম? প্রোটিস্টা। প্রোটিস্টা মনেরা থেকে কিছুটা ভিন্ন। সেক্ষেত্রে কি কি ভিন্ন আমি বলে দিচ্ছি। ওরা এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে, মানে একাধিক কোষও থাকতে পারে, এককোষী অথবা বহুকোষী। পূর্বে আমরা বলেছিলাম শুধুমাত্র এককোষী। তারপর বলেছিলাম সুগঠিত নিউক্লিয়াস নেই বলেছিলাম। এখানে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। তার মানে হচ্ছে এখানে যে সকল জীব রয়েছে তাদের শরীরে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ পূর্ণাঙ্গ নিউক্লিয়াস রয়েছে, সুগঠিত
নিউক্লিয়াস। রয়েছে। এরা দলবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে চলাফেরা করে, কখনো কখনো আবার একাও চলাফেরা করে। দলবদ্ধ ভাবে চলাফেরা করে, তবে কখনো কখনো এর ব্যতিক্রমও দেখা যায়। তবে আমরা এখানেও মূল তিনটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এক, ওরা এককোষী অথবা বহুকোষী, তাদের শরীরে একটি কোষও থাকতে পারে, আবার কখনো কখনো একাধিক কোষও থাকতে পারে। দ্বিতীয়ত, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ তাদের শরীরে কোষ সুগঠিত এবং তাদের নিউক্লিয়াস কি সুগঠিত। 3 নম্বর বলেছি দলবদ্ধভাবে চলাফেরা করে, অর্থাৎ এই শ্রেণীতে যে জীবগুলো রয়েছে তারা একসাথে সারিবদ্ধভাবে বা দলবদ্ধভাবে চলাফেরা করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তবে কখনো কখনো তার ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ তারা একাও চলাফেরা করে থাকে। আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই, এমিবার কথা বলতে পারি। এমিবা, ইউগ্লেনা, এইগুলো হচ্ছে ইউগ্লেনা হচ্ছে সামুদ্রিক প্রাণী, ঠিক আছে। এমিবাও আমরা ডোবা, নর্দমা, বিভিন্ন জলাশয়ে এমিবা দেখতে পাই, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আমাদের কি অনেকক্ষণ যন্ত্র দরকার হয়, সেগুলো খালি জীবন থেকে, অর্থাৎ এরা অনেকক্ষণই খুবই ক্ষুদ্র। তাহলে এবার আমরা তৃতীয় যে ভাগ রয়েছে সেই ভাগটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, অর্থাৎ ফাঞ্জাই। ফাঞ্জাই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকে আমরা এটা অর্থ জানি। শৈবাল শ্রেণীকে ছত্রাক শ্রেণীকে বোঝানো হয়, ঠিক আছে। ফাঞ্জাই অর্থাৎ ছত্রাক শ্রেণী। তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, কোন ধরনের জীবকে ফাঞ্জাই অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা একটু জেনে নিই। ফাঞ্জাই অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সকল জীবদেরকে যারা এককোষী বা বহুকোষী, এককোষী বা বহুকোষী, বেশিরভাগই বহুকোষী হয়ে থাকে। তারপর দ্বিতীয়ত, তাদের শরীরে প্লাস্টিক নেই। প্লাস্টিক বলতে আমরা ক্লোরোফিলকে বোঝানো হচ্ছে, কারণ ক্লোরোফিলের মাধ্যমে কি খাদ্য তৈরি। প্লাস্টিক নেই, যেহেতু প্লাস্টিক নেই তাহলে তারা খাদ্য তৈরি করবে কিভাবে? খাদ্য তৈরি করতে পারবে না। আর যদি খাদ্য তৈরি করতে না পারে, তারা কি পরভোজী হিসেবে অন্যকে ভক্ষণ করে, তাদেরকে বলা হয় পরভোজী। যারা অন্যকে ভক্ষণ করে বেঁচে থাকে বা অন্যকে ভোজ করে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় পরভোজী। তাহলে ফাঞ্জাই শ্রেণীর জীব যারা রয়েছে তারা এককোষী বা বহুকোষী হয়ে থাকে। তাদের শরীরে সাধারণত প্লাস্টিক বা ক্লোরোফিল থাকে না। আমরা একটু প্লাস্টিক নিয়ে লিখে দিচ্ছি ক্লোরোফিল, সবুজ বর্ণকণিকা। ক্লোরোফিল হলো সবুজ বর্ণকণিকা, ক্লোরোফিল নেই। ক্লোরোফিল না থাকায় তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সেজন্য তারা অন্য মৃতজীবী যে খাবারগুলো আছে, মৃতভোজী যে খাবারগুলো আছে, মরা বস্তু যেগুলো পচনশীল, মাটিতে মিশে থাকে, সেই ধরনের সেখান থেকে তারা খাদ্য সংগ্রহ করে তাদের জীবিকা তারা বেঁচে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মাশরুম। মাশরুমকে আমরা গ্রামাঞ্চলে বা আমাদের বিভিন্ন অঞ্চলে ব্যাঙের ছাতা বলে থাকি।
আবার আমরা আরেকটা নাম বলতে পারি পেনিসিলিয়াম। এটা খুব মূল্যবান একটি উদ্ভিদ, এখান থেকে দামি ওষুধ তৈরি করা হয়। পেনিসিলিয়াম, সরি বানানো, মাশরুম এবং পেনিসিলিয়াম। আচ্ছা, তোমরা আশা করি মাশরুম এবং পেনিসিলিয়াম চিনবে। আমি সময় স্বল্পতার কারণে ছবি আঁকার চেষ্টা করছি না। মাশরুম একটা দেখতে পাতার মতো এরকম, আর পেনিসিলিয়াম অনেকটা ছোট ছোট চেনের মতো, জারুর মতো, ঠিক আছে? জাটা বলে থাকি আমরা, জারু, ঘর জারু, বিছানা জারু, এরকম থাকে। আচ্ছা, আমরা পরবর্তী কোনো ক্লাসে এগুলো নিয়ে আবারও ছবি এঁকে চেষ্টা করবো। আমরা এবার চলে যাচ্ছি 4 নম্বর যে পর্ব রয়েছে, অর্থাৎ প্ল্যান্টি। প্ল্যান্টি নিয়ে আমরা আলোচনা করব। প্ল্যান্টি শব্দটি এসেছে মূলত প্ল্যান্ট থেকে, উদ্ভিদ থেকে। প্ল্যান্ট শব্দটা আমরা জানি উদ্ভিদ বা গাছপালা, তো ওখান থেকে প্ল্যান্টের নামকরণ করা হয়েছে। এই অংশে শুধুমাত্র বা এই রাজ্যে শুধুমাত্র উদ্ভিদদেরকে স্থান দেওয়া হয়েছে। পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ রয়েছে, গাছপালা রয়েছে, তাদেরকে এই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে আবার অসংখ্য বৈসাদৃশ্য রয়েছে। তারপর আমরা আজকে শুধু প্ল্যান্টের যে মূল বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলতে পারি এরা সাধারণত বহুকোষী। উদ্ভিদের শরীরে অসংখ্য কোষ থাকে। উদ্ভিদের শরীরে অসংখ্য কোষ থাকে, সেই জন্য তাদেরকে বলা হয় বহুকোষী। তাদের শরীরে ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল হচ্ছে এক ধরনের বর্ণকণা, যেটা সবুজ হয়ে থাকে। কেমন হয়ে থাকে? সবুজ। তাদের শরীরে ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল থাকার কারণে তাদের বর্ণ সবুজ হয়ে থাকে। আর ক্লোরোফিল থাকার কারণে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তবে তোমরা বলতে পারো স্যার যে অনেক উদ্ভিদ রয়েছে যারা সবুজ নয়, ক্লোরোফিল থাকলে তো সবুজ হওয়ার কথা, তারা সবুজ নয় কেন? এটার কারণ হচ্ছে ওই সকল উদ্ভিদেও ক্লোরোফিল রয়েছে, তবে প্লাস্টিকের একটা প্রকার হচ্ছে ক্লোরোফিল। তাছাড়াও আরো কতগুলো বর্ণকণিকা রয়েছে, হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট আছে, লিউকোপ্লাস্ট রয়েছে। সেগুলো যখন সেটার পরিমাণ যখন বেশি থাকে, ক্লোরোফিলের পরিমাণ যখন কম থাকে, তখন সেটা ওই বর্ণটা ধারণ করে। ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকলে সেটা সবুজ হয়, আর ক্লোরোফিলের পরিমাণ কম থাকলে সেটার বর্ণ সবুজ না হয়ে কখনো লাল হতে পারে, হলুদ হতে পারে, অন্য কোনো বর্ণ ধারণ করতে পারে। ঠিক আছে? অর্থাৎ পরিমাণে কম থাকলে সেটার বর্ণটা প্রকাশ পায় না, লোপ পায়। ক্লোরোফিল রয়েছে, সেজন্য তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাদের শরীরে যে কোষগুলো রয়েছে, অর্থাৎ উদ্ভিদের শরীরে কোষ এবং প্রাণীর শরীরের কোষ, দুই ধরনের কোষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তো উদ্ভিদ দেহে বা প্লান্টের শরীরে যে কোষ রয়েছে, তাদের যে প্রাচীর বা আবরণ, সেটা সেলুলোজ নির্মিত। মানে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এগুলো পরীক্ষায় 90টি আকারে বা সংযুক্ত জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। হ্যাঁ, যে উদ্ভিদের কোষের প্রাচীর কি দ্বারা নির্মিত? আমরা বলবো সেলুলোজ নির্মিত। তারপর ক্লোরোফিল আছে নাকি নেই, কোনটাতে আছে কোনটাতে নেই, এই ধরনের বিভিন্ন জ্ঞানমূলক এবং উচ্চতর দক্ষতার কিছু প্রশ্ন তৈরি করা হয়। সেই জন্য তোমরা এই যে মূল বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিচ্ছি, সেগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে মনে রাখবে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। আমরা উদাহরণ দিয়ে দেখাতে চাই কি কি প্লান্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্লান্টিতে রয়েছে, প্রথমে বলেছিলাম সকল প্রকার উদ্ভিদ। তাহলে আমরা বলতে পারি আম গাছ,
এটা প্লান্ট অন্তর্ভুক্ত। ফার্ন বলতে পারি, ফার্ন, আমরা টেরিস বলতে পারি, ঠিক আছে। তোমরা যে কোনো উদ্ভিদের নাম বলতে পারো, আমরা কাঁঠালি গাছের নাম বলতে পারি। অসংখ্য, ঠিক আছে। তাই প্লান্টই হচ্ছে সকল প্রকার উদ্ভিদ। এরা অবশ্যই সব বুঝি নিজের কথা নিজে তৈরি করতে পারে, যে ফলগুলো আছে আমরা পড়িয়েছিলাম। এবার সর্বশেষ যে নামটি রয়েছে বা প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া শব্দটি এসেছে মূলত অ্যানিমেল থেকে। অ্যানিমেল শব্দের অর্থ আমরা সকলেই জানি, প্রাণী জগৎকে বোঝানো হয় বা প্রাণীকে বোঝানো হয়। তাহলে পৃথিবীতে যত রকম প্রাণী রয়েছে তাদেরকে এই পর্বে বা এই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। যত রকম প্রাণী রয়েছে, ঠিক আছে। তাদের বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু জেনে নেই। এরা সাধারণত বহুকোষী হয়ে থাকে, অর্থাৎ তাদের শরীরে অসংখ্য কোষ রয়েছে। আবার কখনো কখনো এককোষী প্রাণীও কিন্তু দেখতে পায়, এককোষী প্রাণীও দেখতে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারলাম অ্যানিমেলিয়া পর্বের যে প্রাণীগুলো রয়েছে, হ্যাঁ, তারা এককোষী অথবা বহুকোষী। তারপর নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত, পূর্বেই বলেছিলাম সুগঠিত মানে হচ্ছে তাদের কোষের যে নিউক্লিয়াস থাকে সেটা পরিপূর্ণ থাকে, সবগুলো অংশই বিদ্যমান থাকে। তারপর প্রাণীর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, বা অ্যানিমেলিয়ার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, অর্থাৎ মুভমেন্ট করতে পারে, চলাফেরা করতে পারে, চলাচলের ক্ষমতা রয়েছে। চলাচলের ক্ষমতা রয়েছে। ঠিক আছে, চলাচলের ক্ষমতা বলতে বোঝায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের ইচ্ছায় যেতে পারে। আমরা প্ল্যান্টিতে বলেছিলাম তাদের কোষের প্রাচীর সেলুলোজ নির্মিত। তাহলে অ্যানিমেলিয়া যে জীবগুলো রয়েছে বা প্রাণীগুলো রয়েছে তাদের কোষ প্রাচীর কেমন হবে? তাদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত নয়, আমি সেটা লিখে দিব। কোষ প্রাচীর সেলুলোজ নেই। প্ল্যান্টিতে বলেছিলাম সেলুলোজ নির্মিত, আর এটা সেলুলোজ নেই। ঠিক আছে, আচ্ছা আরেকটা লিখে দিই লাস্ট পয়েন্ট। অনেক কিছুই লেখা যায়, আমি কম লেখার চেষ্টা করছি। প্লাস্টিক নেই, অর্থাৎ ক্লোরোফিল নেই। আমরা পূর্বে পড়েছিলাম প্ল্যান্টিতে ক্লোরোফিল রয়েছে বা প্লাস্টিক রয়েছে, থাকার কারণে তারা কি করে নিজের কাজ নিজে তৈরি করতে পারে, অর্থাৎ ওরা সহজে ছিল। যেহেতু তাদের প্লাস্টিক নেই বা ক্লোরোফিল নেই, সেহেতু তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ সবুজই না, পরবুঝি। ঠিক আছে, আমরা লিখি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। নিজের খাবার নিজে তৈরি করতে পারে না কেন? কারণ তাদের কি নেই? প্লাস্টিক বা ক্লোরোফিল নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা বাসায় আমি যে ক্লাসকে আলোচনা করেছি সেগুলো অবশ্যই একটু দেখবে, চোখ বুলাবে, চেষ্টা করবে এই অংশটুকু মুখস্থ করে ফেলার জন্য, কারণ এই অংশটুকু নিয়ে পরবর্তীতে আরো আলোচনা রয়েছে, সেখানে এই তথ্যগুলো তোমাদেরকে
কাজে আচ্ছা আমরা ওটাও নিয়ে শিখেছি না, ওটা তো লিখতে পারি এখানে মানুষ এগুলো তো অবশ্যই চিহ্ন দিলাম মানুষ হাঁস মুরগি ইত্যাদি ঠিক আছে। আচ্ছা তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো একটা অংশ নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।